আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো তোমাদের মাঝে অর্থাৎ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অর্থাৎ প্রাথমিক বিজ্ঞান বইয়ের সেক্ষেত্রে আলোচনার বিষয়টা ছিল আমাদের নবম অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি। তো এখানে আমরা অধ্যায়ের বাকিটুকু অংশ নিয়ে আলোচনা করব। কৃষিতে প্রযুক্তি। খাদ্যের চাহিদা পূরণের জন্য মানুষের বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে। অর্থাৎ আদিমকালের মানুষ তারা কিন্তু ফলমূল এবং পশু পাখি শিকার করে তারা কিন্তু খেয়ে পরে বেঁচে থাকতো, কিন্তু পরবর্তীতে যখন মানুষ কী করলো, খাদ্য উৎপাদন করা শিখলো, তখন কিন্তু তাদের এই প্রযুক্তির ধারাবাহিক উন্নতি সাধনের ফলে তারা খুব দ্রুত খাদ্য সংরক্ষণ, খাদ্য উৎপাদন এবং খাদ্যের চাহিদা মেটাতে সক্ষম হয়েছিল। তো যান্ত্রিক যান্ত্রিক প্রযুক্তি অর্থাৎ কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমাদের যান্ত্রিক যে প্রযুক্তিগুলো আছে এই প্রযুক্তি সম্পর্কে আলোচনা করব। চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন অর্থাৎ চাষাবাদের জন্য মানুষ কী ধরনের কৃষি প্রযুক্তি ব্যবহার করে, তাহলে হচ্ছে ১ শাবল, ২ নম্বর বলা হচ্ছে কোদাল, ৩ নম্বর বলা হচ্ছে নাঙল উদ্ভাবন করেছে। তাহলে কৃষি যে কাজ করতেছে এই কাজ করার ক্ষেত্রে কৃষকেরা কী ধরনের বা বিজ্ঞানী কী ধরনের বিষয় উদ্ভাবন করেছিল। সাধারণভাবে তারা আগেকার যুগে উদ্ভাবন করেছে শাবল, কোদাল, লাঙল উদ্ভব করেছে। ঠিক আছে, এরপরে তারা কি করেছে যে আধুনিক কালে অর্থাৎ বর্তমান কালে এসে কৃষি কাজে উদ্ভাবন করেছে। বর্তমানে কি বলেছে যে বর্তমানে ট্রাক্টর, সেচের পাম্প, এছাড়াও হচ্ছে বা ফসল মাড়াইয়ের যন্ত্র এর মতো আধুনিক কৃষি যন্ত্রপাতির মানুষ কি করেছে ব্যবহার করতেছে। অর্থাৎ আধুনিক কালে এসে মানুষ কিন্তু কৃষিকাজে অনেক উন্নত জিনিস আবিষ্কার করেছে। সেগুলো হচ্ছে কি, এক হচ্ছে ট্রাক্টর, এছাড়া হতে পাওয়ার টিলার, এরপর হচ্ছে সেচ পাম্প, এরপর হচ্ছে ফসল কাটা মাড়াইয়ের যন্ত্র। ঠিক আছে, এরপরে কি বলা হচ্ছে যে এ সকল যন্ত্রপাতি মানুষের স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে। তাহলে কৃষিতে উদ্ভাবিত যে যন্ত্রপাতি এগুলো কি করতেছে, আমাদের স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করতেছে। এরপর হচ্ছে যে রাসায়নিক প্রযুক্তি, অর্থাৎ রাসায়নিক ক্ষেত্রে কী ধরনের প্রযুক্তি, অর্থাৎ কৃষিক্ষেত্রে বিভিন্ন কীটনাশক ব্যবহার করা হয়। এখানে পাশের চিত্রে দেখতেছো কীটনাশক ব্যবহার করা হচ্ছে। বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। তাহলে রাসায়নিক সার এবং কীটনাশক কেন ব্যবহার করা হয়? রাসায়নিক সার এবং বলা হচ্ছে যে কীটনাশক কেন ব্যবহার করা হয়? রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় মূলত বাড়তি উৎপাদনের জন্য। ঠিক আছে, এবং রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক ফসল উৎপাদনে সাহায্য করে। রাসায়নিক সার কী করে? রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক ফসল উৎপাদনে সাহায্য করে। রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করতে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা পালন করে। এছাড়াও রাসায়নিক সার বা রাসায়নিক যে কীটনাশক এগুলো ব্যবহার করার মাধ্যমে রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা এবং রয়েছে যে আগাছা দমনে কী করে? অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখে। এরপর হচ্ছে যে জৈব প্রযুক্তি সম্পর্কে যখন আমরা জানব তখন দেখা যাচ্ছে যে অর্থাৎ জৈব প্রযুক্তি, এখানে জৈব প্রযুক্তি বলতে মানুষের কল্যাণের নতুন কিছু উৎপাদনের জীবনের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। তাহলে জৈব প্রযুক্তি কাকে বলা হয়? মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনের জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। মানুষের কি বলা হচ্ছে? মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনের জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। এই প্রযুক্তিতে মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করে। তাহলে জৈব প্রযুক্তিটা ব্যবহার করে আমরা যে ধরনের উদ্ভিদ পাচ্ছি তার চেয়ে
স্বাভাবিকের চেয়ে অনেক মানসম্মত পোকামাকড় প্রতিরোধী এবং পুষ্টি সমৃদ্ধ উদ্ভিদ আমরা কী করতে পারি? উৎপাদন করতে পারি। এখানে যে চিত্রটা দিয়ে রাখা হয়েছে এটা মূলত বোঝানো হচ্ছে আমাদের জৈব প্রযুক্তির একটি উদাহরণের চিত্র। এরপর আমাদের যে আলোচনা অর্থাৎ কৃষি প্রযুক্তি ব্যবহারে কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করছে। নিচে ছকটির মতো একটি ছক তৈরি করি, অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে এরকম একটা ছক খাতায় তৈরি করা। যেমন কৃষি প্রযুক্তি, যন্ত্র যান্ত্রিক প্রযুক্তি এবং রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি। এখানে 3টা প্রযুক্তির কথা বলা হয়েছে। 1 যান্ত্রিক প্রযুক্তি, 2 রাসায়নিক প্রযুক্তি, 3 বলা হচ্ছে জৈব প্রযুক্তি। তাহলে কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করতেছে? যান্ত্রিক প্রযুক্তির ক্ষেত্রে ধরো তুমি এখানে সেচ পাম্পের কথা বলতে পারো, এরপরে হচ্ছে সেচ পাম্পের কথা বলতে পারো, এরপর হচ্ছে পাওয়ার টিলার কথা বলতে পারো, ট্রাক্টরের কথা বলতে পারো, এরপর হচ্ছে রাসায়নিক যে ওষুধ স্প্রে করার যন্ত্রের কথা বলতে পারো। এরপরে হচ্ছে যে রাসায়নিক প্রযুক্তি, সেক্ষেত্রে রাসায়নিক সার আমরা ব্যবহার করতেছি, রাসায়নিক ওষুধ ব্যবহার করতেছি, ঠিক আছে। এগুলো ব্যবহারের মাধ্যমে আমরা কি পাচ্ছি? উপকৃত হচ্ছি যে ফসলে রোগবালাই কম হচ্ছে, পোকামাকড়ে কম কাটতেছে। এগুলো হচ্ছে কি রাসায়নিক প্রযুক্তির সুফল। তারপর বলেছে যে জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এখন বর্তমানে আমরা বিভিন্ন ধরনের মানসম্মত নতুন উদ্ভিদ জন্মাচ্ছে, যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আবার হচ্ছে যে পোকামাকড় আক্রমণ করতে পারে কম, এবং স্বল্প সময়ে আমরা সেখান থেকে বেশি পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারি। এটা হচ্ছে জৈব প্রযুক্তির আমাদের উপকারিতা। এরপর বলা যায় যে খাদ্য উৎপাদনের কৃষি প্রযুক্তি কিভাবে সাহায্য করে তার তালিকা তৈরি করতে হবে। এখানে একটা তালিকা তাহলে তৈরি করবা এবং সহপাঠীর সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ দুইজনে মিলে আলোচনা করবা। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রযুক্তির ক্ষতিকারক প্রভাব। প্রযুক্তি বিভিন্ন সমস্যার সমাধান করে মানুষকে জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করেছে। প্রযুক্তি আবার নানা রকম সমস্যাও সৃষ্টি করেছে। পরিবেশ দূষণ, অর্থাৎ যে প্রযুক্তি ব্যবহার করতেছি এখানে একটা পাশের চিত্র দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা ফ্যাক্টরি বা কলকারখানার ছবি দেওয়া আছে। সেখান থেকে দূষিত পদার্থগুলো আমাদের কি হচ্ছে? নদীর পানি বা পুকুরের পানি বা সাগরের পানিতে মিশে এখানে পরিবেশ দূষণ করতেছে, এক ধোঁয়া সৃষ্টি করতেছে। তার মানে কি বাতাস, অবশ্যই সেখানে কি আমাদের বায়ু দূষণ হচ্ছে, এরপরে হচ্ছে পানি দূষণ হচ্ছে, এরপরে হচ্ছে আমাদের এই কলকারখানা থেকে শব্দ দূষণ হচ্ছে। তার মানে একটা পরিবেশের সম্পূর্ণরূপে দূষণের জন্য একটা কারখানা দায়ী। তাহলে দেখো পরিবেশ দূষণের ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, কিন্তু এর ফলে বায়ু দূষণ হয়। তাহলে বিদ্যুৎ কেন্দ্রে আমরা বিদ্যুৎ কিভাবে উৎপন্ন করে থাকি? বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের কয়লা পোড়ানো হয়। কি পোড়ানো হয়? কয়লা পোড়ানো হয়। এবং বলা হচ্ছে যে উৎপন্ন করে, কিন্তু এখানে কি দূষণ হয়? কয়লা পোড়ানোর ফলে আমাদের বায়ু দূষণ হয়। বায়ু দূষণের বৈশ্বিক উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে। বায়ু দূষণের ফলে আমাদের কি হয়? বায়ু দূষণের ফলে বৈশ্বিক উষ্ণতা এবং বলেছে যে অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করছে। রাসায়নিক সার এবং কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে। আমরা জানি কি একটু আগে পড়ে আসলাম যে রাসায়নিক সার এবং কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে। এগুলো হচ্ছে যে আবার কি এগুলো ব্যবহার করে ফলে আমরা মাটি ও পানি দূষিত হয়। অর্থাৎ এই যে আমরা রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করছি যাতে অধিক খাদ্য উৎপাদন করে, কিন্তু এগুলো ব্যবহারের ফলে আমাদের কি হচ্ছে? এগুলো ব্যবহারের ফলে আমাদের মাটি ও পানি দূষিত হচ্ছে, যা জীবের জন্য মারাত্মক ক্ষতিকর। ঠিক আছে। এরপর হচ্ছে যে অস্ত্র তৈরিতে কীভাবে ব্যবহার করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি। আধুনিক প্রযুক্তির সবচাইতে ভয়াবহ প্রয়োগ কী? তাহলে সেটা হচ্ছে অস্ত্র তৈরি ও এর ব্যবহার, যেমন বন্দুক, বোমা ও ট্যাঙ্ক ইত্যাদি, যেগুলো আমাদের, এছাড়া হচ্ছে যে যুদ্ধ বিমান, এগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে যে যুদ্ধের সামগ্রী। এখানে একটা ট্যাঙ্কের ছবি দিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন্যান্য ক্ষতিকর প্রভাব, অর্থাৎ আমাদের পরিবেশে আরও অনেক ধরনের ক্ষতিকর
প্রভাব পড়তেছে সেগুলো হচ্ছে যে অনেক সময় প্রযুক্তি ব্যবহারের নেশায় পরিণত হয়ে যাচ্ছে। প্রযুক্তিটাকে আমরা যদি নেশায় পরিণত করি তাহলে সেটা কিন্তু ভয়াবহ ক্ষতি ডেকে নিয়ে আনবে। টেলিভিশন ও কম্পিউটার ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয় তা আমাদের সময়কে অপচয় ঘটায়। তাহলে আমাদের যে প্রযুক্তি, ২ টা প্রযুক্তির নাম, একটা হচ্ছে টেলিভিশন আর একটা হচ্ছে কম্পিউটার, ব্যবহার করে যদি ভালো কাজ নিয়ে নিয়োজিত না হয় তাহলে তা আমাদের জন্য কী করতেছে? সময়ের অপচয় ঘটায়। নিয়মিত খেলাধুলা, ব্যায়াম এবং মুক্ত চিন্তার পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করে। অর্থাৎ প্রযুক্তির একটা গুরুত্বপূর্ণ বা খুব খারাপ একটা দিক হচ্ছে যে নিয়মিত খেলা থেকে তোমাকে বিরত রাখবে, ব্যায়াম বা মুক্ত চিন্তা থেকে বিরত রাখবে। একনাগাড়ে ১ ঘন্টার বেশি টেলিভিশন দেখলে বা কম্পিউটার ব্যবহার করলে তা স্বাস্থ্যের জন্য কী হয়? ক্ষতিকারক হয়। তাহলে আমরা বলতে পারি যে অন্যান্য ক্ষতিকারক প্রভাবগুলো কী পড়তেছে? সেক্ষেত্রে এখানে ২ টা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে টেলিভিশন, দ্বিতীয় নম্বর হচ্ছে কম্পিউটার। যেগুলো আমরা যদি বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে এক সময়ের অপচয় হচ্ছে। এছাড়াও আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে, চোখের ক্ষতি হতে পারে, মাজার ক্ষতি হতে পারে, ঠিক আছে? অর্থাৎ এগুলো আমাদের ক্ষতিকর এবং পাশাপাশি কি খেলাধুলা থেকে তোমাকে দূরে রাখবে, ব্যায়াম থেকে, মুক্ত চিন্তা থেকে আমাদের দূরে রাখবে, যা আমাদের ক্ষতিকারক প্রভাব। এরপর হচ্ছে যে প্রযুক্তির ক্ষতিকারক প্রভাব কী কী? তাহলে আমরা প্রযুক্তির যে ক্ষতিকারক প্রভাবগুলো উপরে যেগুলো পড়ে আসলাম এগুলো আমরা বলতে পারি। নিচের এ ছকের মতো একটি ছক তৈরি করতে হবে। এখানে নিচে একটা ছক দিয়ে রাখা হয়েছে। সেগুলো কী কী? দেখো নিচে একটা ছক দেওয়া হয়েছে, যে ছকের মতো করে তৈরি করতে হবে প্রযুক্তির ক্ষতিকারক প্রভাবগুলো এবং বলেছে যে ছকের প্রযুক্তি বিরূপ প্রভাবসমূহ একটি তালিকা তৈরি করতে হবে। সহপাঠীদের সাথে আলোচনা করি এবং করে কাজটি সম্পন্ন করি। এই কাজটি সম্পন্ন করতে হবে। আচ্ছা, এবার চলো যে আমাদের এই অনুশীলনের ভিত্তিক কী কী বিষয়ে প্রশ্ন দেওয়া হয়েছে। ১ নম্বরে বলা হয়েছে যে কোনটি সঠিক? বিজ্ঞান ও প্রযুক্তি একই বিষয়? না, একই বিষয় না। আমরা প্রথমে পড়েছি ২ টা আলাদা বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোনো সম্পর্ক নেই? না, অবশ্যই সম্পর্ক রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে। তাহলে নিচের কোনটি সঠিক? অবশ্যই গ নম্বর সঠিক হবে, যে বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে। এরপরে যেটা বলা হচ্ছে যে শিল্প বিপ্লব কখন হয়েছিল? তাহলে আমরা পড়ে আসলাম যে ১৮ শতকে শিল্প বিপ্লব ঘটেছিল। কোনটি রাসায়নিক প্রযুক্তি? রাসায়নিক প্রযুক্তি অবশ্যই সার, কেননা উচ্চ ফলনশীল গেলেছে যে উদ্ভিদ এটা উৎপাদন হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে নতুন জীব উদ্ভাবন, এটা না। হচ্ছে যে ট্রাক্টর, এটাও না। সেচ পাম্প, এটাও না। তাহলে কোনটি রাসায়নিক প্রযুক্তি? তাহলে আমরা বলতে পারি সার। এরপর হচ্ছে নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? বৈজ্ঞানিক প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমেই রয়েছে আমাদের কি? পর্যবেক্ষণ। তারপরে কি রয়েছিল? আমাদের প্রশ্ন তৈরিকরণ। তারপরে কি ছিল আমাদের? একটা হচ্ছে ধারণা তৈরি করতে হবে, ঠিক আছে? অনুমান করতে হবে। তারপর কি করেছিল? আমাদের পরীক্ষণ ছিল। তারপরে কি ছিল? সিদ্ধান্ত গ্রহণ ছিল। তারপরে আমাদের কি ছিল? বিনিময় ছিল। আচ্ছা, তাহলে আমরা নৈবেত্তিক কয়েকটা কমপ্লিট করে ফেললাম। এরপরে যে বিষয়গুলো, যে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কী কী? বিজ্ঞান কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করে? তাহলে বিজ্ঞানের উদ্দেশ্যটাই হচ্ছে যে বিজ্ঞান কি করতেছে? বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে প্রকৃতি সম্পর্কে জ্ঞান, যা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওই বিষয়টাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে, ঠিক আছে? যেটা আমরা উপরে পড়ে আসলাম। অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করতেছে? তাহলে অল্প সময়ের জন্য মানুষ অধিক উৎপাদনের জন্য যেমন আমাদের প্রযুক্তিগুলোর মধ্যে প্রথমে আছে যে যন্ত্রপাতির প্রযুক্তি, যান্ত্রিক প্রযুক্তি। অর্থাৎ যান্ত্রিক প্রযুক্তির ক্ষেত্রে মানুষ ব্যবহার করতেছে পাওয়ার টিলার বা ট্রাক্টর, এছাড়াও রয়েছে সেচ পাম্প, এছাড়াও হয়েছে রাসায়নিক ক্ষেত্রে রাসায়নিক যে বিষয়গুলো, রাসায়নিক সার, ঔষধ, এগুলো ব্যবহার করতেছে। এরপর হচ্ছে যে প্রযুক্তির ক্ষতিকারক প্রভাবের ২টি উদাহরণ দাও। সেক্ষেত্রে ২টি ক্ষতিকারক প্রভাব হচ্ছে যে পানি দূষণ। ক্ষতিকারক প্রভাব কী ধরনের প্রভাব সৃষ্টি হচ্ছে? অ্যাসিড বৃষ্টি তৈরি হচ্ছে, এছাড়াও বায়ু দূষণ হচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে যে মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেছেন? তাহলে মহাকাশের আমরা দূরবীক্ষণ যেটার কথা বলে আসলাম, যে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা যায়। তাহলে মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করে?
অবশ্যই হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। এরপর হচ্ছে যে জলীয় বাষ্পর ক্ষমতা সম্পর্কে বৈজ্ঞানিকেরা জ্ঞানকে কিভাবে কাজে লাগিয়েছে, অর্থাৎ প্রথমে অবস্থায় কি জলীয় বাষ্প তৈরির যে যন্ত্র তাকে বলা হচ্ছে, এই যন্ত্রের সাহায্যে জলীয় বাষ্প উৎপন্ন করে আমরা ট্রেন চালাচ্ছি। এরপর হচ্ছে যে আমাদের রকেট, এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের কলকারখানা আমাদের কী করা হচ্ছে, জলীয় বাষ্পের সাহায্যে কিন্তু চালানো হচ্ছে। এরপর বর্ণনামূলক প্রশ্ন এখানে বলেছে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। অবশ্যই দুইটার মধ্যে পার্থক্য আছে, তোমরা এটা একটু উপরে বর্ণনামূলকভাবে দেখলেই পারবা। কৃষি এবং প্রযুক্তি কীভাবে আমাদের জীবনকে উন্নত করতেছে এটাও পারবা, ছোট উপরে সব কিছু পড়ে এসেছ। তো উপর থেকে প্রশ্নগুলো তৈরি করার বিষয়গুলো মাথায় রাখবা। এই ছিল আজকের মতো আমাদের আলোচনার বিষয়। এরপরে যদি আমরা দেখি দশম অধ্যায় আমাদের জীবনের তথ্য, এটা পরবর্তীতে ক্লাসে আমরা আলোচনা করব। যাই হোক, আজকের মতো এটুকুই আলোচনা। তো সামনের ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। দোয়া রাখি ফিমা আমালিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।